কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং রাজনীতি বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন। এবং আমরা নিশ্চয়ই আজকে কথা বলবো লন্ডনের ঐতিহাসিক বৈঠকটি নিয়ে, গুরুত্বপূর্ণ বৈঠকটি নিয়ে, এবং একই সঙ্গে ডাউটিং স্ট্রিট চেম্বার্স ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি মামলা করার প্রস্তুতি নিয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি শেখ হাফিজুর রহমান কার্জন আমাদের অনুষ্ঠানে। আমরা শুরুতে একটু যে বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রি, নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের মধ্যকার বৈঠক। আপনার কি মনে হয় প্রফেসর কার্জন, সরকার কোনোভাবে বিএনপিকে ট্রাপে ফেলেছে? নানান ধরনের আলোচনা চলছে, গুঞ্জন চলছে। আমার কাছে প্রথম যেটা মনে হয়েছে যে আসলে এটা তো রাষ্ট্রীয় সফর না, কিন্তু রাষ্ট্রীয় সফর হিসেবে বলা হচ্ছে, কারণ ওখানে উনি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় পুরস্কার নিতে গিয়েছেন এবং তিনি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনি মিটিং করেছেন। এই মিটিং এর জন্য তো লন্ডনে যাওয়ার দরকার নেই। এই মিটিং তো আপনি বাংলাদেশে বসে জনাব তারেক রহমানকে আপনি জুমে কানেক্ট করে দিলেই এই মিটিংটা করা যায়। এটা তো প্রযুক্তির একটা সুবিধা। তো মুশকিলটা হচ্ছে যে আসলে মিটিংটা মানে উনি কেন গিয়েছিলেন, মানে মূল কারণটা কি? হ্যাঁ, সেটা কি মানে মানবিক করিডোর, তারপরে বন্দর দেওয়া, এই সমস্ত বিষয়ে কোনো গোপন আলাপ টালাপ আছে, নাকি আপনার উনার বিরুদ্ধে যে ডাউটি স্ট্রিট চেম্বার্স যে আইসিসির মামলাটা তারা যে প্রস্তুতি নিচ্ছে আপনার নানা রকম তথ্যপত্র সংগ্রহ করে সেটা আইসিসি প্রসিকিউটরের কাছে সেটাকে পাঠানোর জন্য, মামলাটাকে ফাইল করার জন্য যে প্রস্তুতি নিচ্ছে। এবং আপনি জানেন যে এই ল চেম্বারটা সারা পৃথিবীতেই খুব বিখ্যাত একটা চেম্বার, এবং তারা অনেক বড় বড় মামলা তারা ফাইল করেছেন এবং তারা হিউম্যান রাইটস, সিভিল লিবার্টি, সিভিল ক্রিমিনাল অনেক কিছু নিয়ে কাজ করেন। তো সেটা কি আপনার স্টারমারের কাছে তিনি কোনো তদবির করতে গিয়েছিলেন? মানে এই জিনিসটা কিন্তু একটা ধোঁয়াশা হয়ে আছে যে তিনি প্রথমত রাষ্ট্রীয় সফরের কথা বলেছেন, কিন্তু আমরা দেখলাম যে আসলে এটা রাষ্ট্রীয় সফর না, কারণ মাননীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে কোনো সাক্ষাৎকার দেননি। তারপরে ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্য তো আর রাষ্ট্রীয় সফর হয় না। আর বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তো মানে এদেশের একটা রাজনৈতিক দলের একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটাও তো কোনোভাবে রাষ্ট্রীয় সফর হয় না। এখন মূল বিষয়টা আমরা আসলে একটা এক ধরনের অন্ধকার, যে এটাতে মানবিক করিডোর নিয়ে তারপরে চট্টগ্রামের বন্দর নিয়ে যে একটা জটিলতা তৈরি হয়েছে। কারণ তিনি মানবিক করিডোরের বিষয়ে আমরা গত এপ্রিলে আমরা যেটা শুনেছি আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে, যে তিনি বলেছেন যে নীতিগতভাবে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে মানবিক করিডোর দেওয়ার জন্য। তারপরে কিন্তু আমরা তার কাছ থেকে আর কোনো কথাবার্তা শুনিনি। মানে সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে গোপনে অনেক কিছু হয়েছে। এবং তার আগে আমরা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 17 জন এরকম সংখ্যা মানে তার দপ্তরে পররাষ্ট্র উপদেষ্টা সহ মানে তাদেরকে নিয়োগ করেছে আপনার প্রধানমন্ত্রীর নানা নানা মানে পদে। এবং সেই ব্যাপারে আমরা যতটুকু জানি উপদেষ্টা পরিষদও বোধহয় তেমন কিছুই জানে না। এবং তিনি কিভাবে এটা করলেন, এবং এই 17 জন সবাই দ্বৈত নাগরিক, এবং দ্বৈত নাগরিক যারা তারা কি করে একটা সাংবিধানিক পোস্টে যান, এবং পররাষ্ট্র উপদেষ্টা আমাদের দেশে কখনো ছিলও না, এটা কিভাবে কোন পদ্ধতিতে সেটা করা হলো, জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠান। তো এইখানে সেনাবাহিনী এবং 3 বাহিনীর পক্ষ থেকে একটা প্রবল আপত্তি উত্থাপন করা হয়েছে। এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার একটা ধারণা ছিল যে ওনাকে বোধহয় সবাই ব্ল্যাঙ্ক চেক দেবে, উনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে উনি যা কিছু করতে চান, তিনি রাষ্ট্র সংস্কার করেন কিংবা নির্বাচন না দিয়ে 5 বছর ক্ষমতায় থাকেন, কিংবা উনি মানবিক করিডোর দিতে চান, এখানে মানবিক করিডোরের আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র তার ঘাঁটি স্থাপন করে এখানে চীনের যে প্রভাব সেটিকে খর্ব করার জন্য এখানে তার একটা কোনো একটা জায়গা দরকার যেখানে সে সামরিক কর্মকাণ্ড করতে পারবে, গোয়েন্দা তৎপরতা করতে পারবে। স্পষ্টভাবে জানতে চাই আপনার কাছ থেকে যে তাহলে আপনি প্রথমে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন আসলে লন্ডন গিয়েছেন এটি স্পষ্ট না, এটা সরকারি সফরও না, যেহেতু স্টারমার দেখা করেনি বা গুরুত্বপূর্ণ পর্যায়ে কোনো ব্যক্তি তাকে রিসিভ করেনি, ইভেন রাষ্ট্রীয় সফর না। রাষ্ট্রীয় সফর হলে
বা রাজার আমন্ত্রণে গেলে অন্তত রাজপ্রতিনিধি একজন উপস্থিত থাকবেন, এসব আমরা কিছু দেখিনি। তাহলে প্রশ্ন হচ্ছে উনি কি জন্য গেছেন? নানান জনে বলছেন, আপনি যেমনটি বললেন বন্দর করিডোর ইস্যুতে তারেক রহমানকে রাজি করাতে কিনা, অথবা যে মামলাটি আইসিসিতে করা হচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বার্সের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা নিয়ে কোনো দেন দরবার করতে কিনা। আহ আপনি কি আমাদেরকে আরেকটু স্পষ্ট করতে পারেন কিনা যে এটা তার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্যই তিনি গেছেন কিনা লন্ডনে? আসলে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। কারণ সর্বজন শ্রদ্ধেয় না হলে 5ই আগস্টের পরে যে সরকার পরিবর্তন হলো সবাই এক বাক্যে তার নামই বলেছে। মানে যদিও একটা ছাত্রদের একটা ছোট্ট গোষ্ঠী তার সাথে যোগাযোগ করেছে এবং তাকে অনুরোধ করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করার জন্য, কিন্তু তারপর থেকে কিন্তু আমরা অনেক কিছুতে মানে যে ট্রান্সপারেন্সি কিংবা একটা স্বচ্ছতা আশা করেছিলাম সেটা কিন্তু হয়। বৈঠকটা কিন্তু বিশেষ একটি সময় খুব গোপনে হয়েছে, একান্ত আলাপ হয়েছে, ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে। যে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলন নিশ্চয়ই এই গোপন বৈঠকে অংশ বিশেষ আমাদের জানানো হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, যাই হোক না কেন, যে আলোচনা হোক না কেন, প্রথম প্রশ্ন হচ্ছে কেন গোপনে আলোচনা করতে হলো, ওয়ান টু ওয়ান বৈঠক হলো? এটাকে আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে? প্রথমত যে আপনার আপনার আমার কাছে মনে হয় যে প্রধান উপদেষ্টার যে অ্যাটিচিউড, এই অ্যাটিচিউড নিয়ে বোধহয় আমাদের এখন প্রশ্ন তোলা উচিত। কারণ প্রথম প্রথম থেকে উনার এক ধরনের অহংকার ছিল, উনি কাউকে পাত্তা দেন নাই, কাউকে আমলে নেন নাই। কারণ রাজনৈতিক দলগুলোকে মানে এই 5ই আগস্ট এবং পরবর্তীতে ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং পরবর্তীতে রাষ্ট্র সংস্কার নির্বাচন, এটা সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিস। এখন পলিটিক্যাল পার্টির যে কথা বলেছেন তিনি কিন্তু অনবরত সেটাকে আমলে নেন নাই এবং অবহেলা করেছেন। হ্যাঁ, তো এই যে আপনার মানে সাম্প্রতিক সময়ে উনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আপনার আপনি যখন একটা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা দেশের ভেতরে যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তখন তো আপনাকে খুব ইনক্লুসিভ হতে হবে। আপনাকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে, আপনাকে সামাজিক সংগঠন, সিভিল সোসাইটি, সাংবাদিক সবার সাথে আলোচনা করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে গত প্রায় 10 মাসে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিং গুলো করেছেন সেখানে তিনি বিএনপি কে সময় দিয়েছেন আধা ঘন্টা। হ্যাঁ, বিএনপির মতো দলকে। এবং তিনি অধিকাংশ সিদ্ধান্ত যেটা নিয়েছেন তার সরকারের ভেতরে যে সরকারের কথা বলা হচ্ছে তার কোর গ্রুপ, আরেকটা হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং আপনার এনসিপি, এদের কথা অনুযায়ী আমরা দেখছি যে সবকিছু হচ্ছে। এখন তিনি এই সমস্ত করার পরে যখন দেখছেন যে সরকার ঠিকঠাক ভাবে চলছে না এবং বাংলাদেশের দুটো বড় দল আওয়ামী লীগ বিএনপি, এখন আওয়ামী লীগ নেই, সুতরাং বিএনপির সাথে যদি কোনো ধরনের একটা সমঝোতা না হয় তাহলে পরে তিনি তার যে কাজগুলো তিনি করতে চান সেগুলো যেমন করতেও পারবেন না, আবার তার বিদায়টাও সম্মানজনক হবে না। ইতিমধ্যেই কিন্তু তিনি অনেকের আস্থা কিন্তু তার উপর নষ্ট হয়ে গিয়েছে। প্রফেসর কার্জন, আমরা একটু আলোচনা করতে চাই ডাউটি স্ট্রিট চেম্বার্স সম্পর্কে। বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের দায়ে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে অভিযোগ গঠনের জন্য, অভিযোগ দায়ের করবে। আপনি কি একটু বলবেন যে এর ইম্প্যাক্ট কি বর্তমান সরকারের উপর কি পড়তে পারে, অথবা ইন্টারন্যাশনালি কি ধরনের ইমেজ সংকটের সৃষ্টি, মানে ইমেজ সংকটে পড়তে পারে সরকার? প্রথমেই আমি একটু বলে নেই যে আমাদের এখানে আসলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিংবা আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক অপরাধ মানে একটা বিচার হয়েছে 2013 সাল থেকে। মানে 2010 সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 1971 সালে যারা আন্তর্জাতিক অপরাধ করেছেন তাদের বিচারের জন্য। কিন্তু আসলে আমাদের খুব কম লোকেরই এটা সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে এবং অধিকাংশ ক্ষেত্রে প্রোপাগান্ডা হয়েছে। এবং সাবেক প্রধানমন্ত্রীকে যে আপনার প্রথমেই বলা হয়েছিল জেনোসাইডের জন্য তার বিচার হবে, কিন্তু যে সমস্ত অভিযোগ এসছে আসলে জেনোসাইডের মধ্যে পড়ে না। পরবর্তীতে তারা সেখান থেকে শিফট করেছেন মানবতা বিরোধী অপরাধ, এবং এটা আসলে মানবতা বিরোধী অপরাধও না, এটা মাস কিলিং। মাস কিলিং এটা আপনার প্রচলিত যে আপনি পেনাল কোডের মামলা কিংবা অন্যান্য প্রচলিত আইনের মামলা
এবং সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা আছে। তো এইখানে যেটা হয়েছে, আপনার ডাউটি স্ট্রিট যে চেম্বার্স, মানে সেটাকে এই জন্য আমাদের আমলে নিতে হচ্ছে যে ডাউটি স্ট্রিট চেম্বার্স এটা কিন্তু সারা পৃথিবীতে খুব মানে নাম করা একটা চেম্বার, হ্যাঁ, আইনজীবীদের একটা প্রতিষ্ঠান। সুতরাং তারা যখন কোনো একটা মামলার জন্য আহ কাজ করে, তখন সেটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। এবং আপনাকে ওই তথ্যটা আমি দিয়ে রাখি যে 2020 সালে আপনার এই যে 14,000-এর মতো কমিউনিকেশন, মানে ব্যক্তির কাছ থেকে, গ্রুপের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে প্রসিকিউটরের কাছে এসছে, তার ভিতরে শুধুমাত্র আপনার 715টা শেষ পর্যন্ত আমলে নিয়েছে। এবং এটা প্রসিকিউটর যখন কোনো আপনি অভিযোগ করেন, তখন আপনার প্রসিকিউটরের কাছে যায়, প্রসিকিউটর সেটাকে দেখেন যে আসলে এটার মেরিট আছে কি। মেরিট থাকার পরে সেটা প্রি ট্রায়াল চেম্বার, আইসিসির প্রি ট্রায়াল চেম্বার, যে ওখানে একটা হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার পরে তারা যদি মনে করেন যে ফার্দার ইনভেস্টিগেশন দরকার, তাহলে ইনভেস্টিগেশন করবে, নইলে পরে করবে না। এরপরে আপনার ট্রায়াল চেম্বারে যাবে, তারপরে অ্যাপিল চেম্বারে যাবে। এবং আমরা যেটা দেখি যে সেই 2002 সালে এটা যে প্রতিষ্ঠিত হয়েছে, এই পর্যন্ত আপনার মানে 45টা মামলা তারা সম্পন্ন করেছে। মানে এই যে আপনার 2002 থেকে 2025, মানে 23 বছর, 23 বছরে তারা শুধুমাত্র 45টা মামলা তারা হ্যান্ডেল করেছে, ডিসপোজ অফ করেছে। তার ভিতরে আপনার 14টা মামলা চূড়ান্ত পরিণতির মানে সেটা সম্পন্ন হয়েছে, তার ভিতরে 9টা মামলায় শুধু আপনার কনভিকশন হয়েছে। সুতরাং আমরা যে মনে করি যে আইসিসি, কথায় কথায় বলে ফেলি যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে আমরা মামলা করব, সেখানে গিয়ে করব। একটা আন্তর্জাতিক আদালতে মামলা করা, তার জন্য যে এভিডেন্স দরকার, তার জন্য যে আপনার লিগ্যাল পয়েন্ট দরকার, তার জন্য যে আপনার মানে একটা অকাট্য প্রামাণিক ভিত্তি দরকার, সেটা না হলে কিন্তু, এবং আপনি কিন্তু মৃত্যুদণ্ড বহাল রেখে আপনি কিন্তু আইসিসিতে যেতে পারবেন না। হ্যাঁ, তো এইখানে আপনার ভয়ের কারণটা হচ্ছে যে যারা যে ডাউটি স্ট্রিট চেম্বার এটা নিয়েছে, তারা কিন্তু ওই দায় সারা গোছের কোনো কিছু করবেন না। এবং আমরা জানি 5ই আগস্টের পরে যেটা হয়েছে যে আপনার অনেক আপনার শিক্ষকের উপরে হামলা হয়েছে, কোনো কোনো শিক্ষক মারা গিয়েছেন, পুলিশের উপরে হামলা হয়েছে। তারপর আপনার অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, জেনোসাইডের মামলা। সাংবাদিকের বিরুদ্ধে জেনোসাইডের মামলা কিভাবে হয়, এবং সাংবাদিককে আপনি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এবং তাকে আপনার দিনের পর দিন সেখানে আপনার তাকে রাখা হচ্ছে। তারপরে আমরা জানি যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকে তারা তাদের অনেককে হত্যা করা হয়েছে তাদেরকে। এইটা কিন্তু একটা ঘটনা না। এবং 8ই আগস্টের পরবর্তী সময় আমরা জানি যে তথ্যগুলো ঠিকভাবে আসে, এবং সেটা কিন্তু আপনার এই আপনার নানাভাবে ডকুমেন্টেড হবে। এবং সেটা কিন্তু দু একটা ঘটনা না, সেটা কিন্তু শত শত ঘটনা। সুতরাং সেইটা যখন আপনার যাবে, এবং সেটা আপনার এরকম একটা ল চেম্বারের তারা যখন করবে, তারা কিন্তু যথেষ্ট তথ্য উপাত্ত নিয়ে লিগ্যাল আর্গুমেন্ট প্রস্তুত করে সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবে। এবং তারা যখন সেটাকে আপনার ফাইল করবে, প্রসিকিউটরের কাছে রেফার করবে, তখন কিন্তু সারা বিশ্বে সেটা কিন্তু আপনার খবর হবে। এবং সেই খবরের প্রেক্ষিতে ডক্টর ইউনূসের কিন্তু আন্তর্জাতিক যে রেপুটেশন, সেটার উপর কিন্তু একটা বিরূপ ভাবমূর্তি তৈরি হবে। এবং এইটা কিন্তু আমরা 8ই আগস্টের পরে যে সমস্ত মব ভায়োলেন্স হয়েছে, কারণ আপনি যেরকম ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, তাতে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরিস্থিতি খারাপ হবে, পৃথিবীর সব জায়গায় সেটা হয়। কিন্তু আপনি 6 মাস পরেও কিন্তু আমরা দেখলাম যে বিদেশ থেকে ইনফ্লুয়েন্সাররা কথা বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি যেভাবে ভাঙলেন, এইটা পৃথিবীর ইতিহাসে তো নজিরবিহীন। আপনি তো সেই সরকার হিসেবে সেই দায়টা নিতে হবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার আন্তর্জাতিক ইমেজের কারণে অনেক কিছুই প্রকাশিত হয়নি, অনেক কিছুই অনেকে জানে না। কিন্তু সবাই যখন জানবে যে এখানে মাইনরিটির উপর কিভাবে হামলা হয়েছে, এইখানে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর কিভাবে হামলা হয়েছে, পুলিশের উপর কিভাবে হামলা হয়েছে, শিক্ষকদের এই কিভাবে হেনস্থা করা হয়েছে, তারপরে আপনার দেশের ভেতরে একটা যে নৈরাজ্য, একটা মব মানে একটা মব ভায়োলেন্স, এটা একটা রাজত্ব যে তৈরি হয়েছে, সেইটা কিন্তু কোনোভাবেই আপনি এড়াতে পারবেন না। হ্যাঁ, সুতরাং সেই জায়গাতে কিন্তু আপনার যথেষ্ট মূল্য দিতে হবে বলে আমি মনে করি। এবং আমরা জানি যে অনেক বড় নোবেল লরিয়েট পরবর্তীতে কিন্তু তাদের কর্মকাণ্ডের জন্য আপনার ওই নোবেল পুরস্কার কিন্তু প্রত্যাহার করতে হয়েছে, কিংবা অনেকেই তাকে যে পুরস্কার দেওয়া হয়েছিল তারা তাকে বলেছেন যে আমরা এই পুরস্কার প্রত্যাহার করে নিচ্ছি। সুতরাং আমার কাছে মনে হয় যে 8ই আগস্টের পরে, কারণ আমার কথাটা হচ্ছে
নোবেলের ক্ষেত্রে বোধহয় এমনটা নয় প্রফেসর কার্জন, নোবেল না, কমিটি অং বোধহয়। সান সুচি, আপনি আপনি জানেন যে অং সান সুচি তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত, এবং তিনি যখন আপনার রোহিঙ্গাদের জেনোসাইডের মধ্য দিয়ে কিংবা এথনিক ক্লিনজিং এর মধ্য দিয়ে তাদেরকে যখন বাংলাদেশে পাঠানো হয়, তার কিন্তু নোবেল পুরস্কারের সাথে অনেক দেশ কিন্তু তাকে পুরস্কার দিয়েছিল এবং অনেকেই কিন্তু সেটা প্রত্যাহার করেছে। অনেক, আমি হ্যাঁ, আমি বলছি নোবেলের ক্ষেত্রে নোবেল, এটা বোধহয় সম্ভব না যে নোবেল আর প্রত্যাহার না হয় না নোবেলের একবার ক্ষেত্রে না, কিন্তু অন্যান্য হ্যাঁ। যে সমস্ত পুরস্কার পেয়েছেন কিংবা জি, জি। অনেক, আপনি জানেন যে মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যখন গিয়েতে আপনার যুক্তরাজ্য সফর করেছেন, তখন কিন্তু সিভিল সোসাইটি, ইউরোপিয়ান সিভিল সোসাইটির পক্ষ থেকে স্টারমারকে অনুরোধ করা হয়েছে তিনি যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মানে সাক্ষাৎ না করেন। তার গ্রাউন্ডটা ছিল যে তিনি যে পরিমাণ হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, যে পরিমাণ সিভিল লিবার্টির উপর যে আক্রমণ হয়েছে, মাইনরিটির উপরে যে আক্রমণ হয়েছে, সাংবাদিক এবং শিক্ষকদের উপরে, পুলিশের উপরে যেটা হয়েছে, সেটার কারণে এই ব্যক্তির সাথে আপনার বসা উচিত না। সুতরাং সেটা কিন্তু তার জন্য একটা ডিফিকাল্ট পরিস্থিতি তৈরি করবে বলে আমার মনে হয়। এবং আপনি প্রথম থেকে এই কথার মাঝখানে বলছিলেন যে স্টারমারের সঙ্গে তিনি যে বৈঠক করতে চেয়েছিলেন বা বিশেষ সাক্ষাৎ করতে চেয়েছিলেন, তার অন্যতম উদ্দেশ্য ছিল কিনা ডাউনিং স্ট্রিট চেম্বার্স এর যে উদ্যোগ, সেটা বিষয়ে কোনো দেন দরবার বা সেই মামলা যাতে করানো হয়, এরকম কোন ইঙ্গিত দিতে চাচ্ছেন আপনি? আমি তো সেরকমই বেশ কয়েকটা জায়গায় আমি দেখলাম, আমি কয়েকটা আচ্ছা। পত্রিকাতেও দেখলাম, আবার কয়েকটা ইউটিউবে আমি শুনলাম যে আপনার এইটাও তার একটা হিডেন এজেন্ডা ছিল। মানে তার একটা স্টারমারের সাথে কথা প্রসঙ্গে মানে তিনি সাক্ষাৎ করে মানে বলা হয়েছে যে তিনি টাকা, বাংলাদেশের টাকা যে পাচার হয়েছে, সেই হুম। টাকা পাচার করার টাকা ফিরিয়ে আনতে গিয়েছেন। টাকা যদি তো পাচার টাকা করা টাকা ফিরিয়ে আনতেও ফিরিয়ে বা তিনি আনতে যাবেন পারা, কেন? টাকা ফিরিয়ে আনতেও বা তিনি যাবেন কেন? তাকে যেতে হবে কেন? তার যেহেতু গভর্নর রয়েছে, তাকে যেতে বাংলাদেশ হবে ব্যাংকের কেন? গভর্নর, আর তার তার সাথে যেহেতু যে পররাষ্ট্র টেকনিক্যাল মন্ত্রণালয় টিম, রয়েছে। সেই টেকনিক্যাল টিমটা কোথায়? আপনি তো জি। পাচার টাকা ফিরিয়ে আনার জন্য তো আপনার ডকুমেন্ট লাগবে না? আজকে তো বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তিনিই বলেছেন যে এটা ফিরিয়ে আনার জন্য কি কি ডকুমেন্ট দরকার হয়। হুম, হুম, হ্যাঁ, হুম। তো তার তো যাওয়ার দরকার নেই, কিন্তু এইটাকে ধরেন, এটা যখন একটা রাষ্ট্রীয় সফর যখন হয়নি, তখন সেটাকে নানাভাবে এটাকে জোড়াতালি দিয়ে চালানোর চেষ্টা হয়েছে যে তিনি বাণিজ্য মন্ত্রীর সাথে মিটিং করছেন, তিনি টাকা আনতে গিয়েছেন, তিনি এমন ভাবে একটা রং দেওয়ার চেষ্টা হয়েছে যাতে এটা বলা যায় যে এটা রাষ্ট্রীয় সফর। এটা আসলে তো রাষ্ট্রীয় সফর না। আমি আরেকটি প্রশ্ন দিয়ে শেষ করবো, যেহেতু ডাউনিং স্ট্রিট চেম্বার্স নিয়ে কথা হচ্ছে, আইসিসি নিয়ে কথা হচ্ছে আমরা বলছি, সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ছিল। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, সেখানে তো মামলা চলছে, আইসিসি যাওয়ার কথা ছিল, সেটি যাওয়ার কি আর কোনো সুযোগ আছে নাকি এটি শুধুমাত্র বাগাড়ম্বর? আমারও প্রশ্ন সেটা যে সেটা কেন গেল না, যে আপনারা আইসিসি তে কেন গেলেন না? এবং আপনি এখন আমাদের একটা প্রধান সমস্যা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, মানে যে কয়টা প্রশ্ন সুরাহা করে এই বিচারটা শুরু হওয়া উচিত ছিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটা করা হয়েছিল 71 সালে যারা আন্তর্জাতিক অপরাধ করেছেন তাদের বিচার করার জন্য। এবং এইটা আপনার 1972 সালে বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করলেন, আসার পরে তিনি আপনার 14 দিনের ভিতরে দুটো কাজ করেন। একটা হচ্ছে যে কনস্টিটিউশনাল মানে প্রভিশনাল কনস্টিটিউশন ওয়ার্ডার, মানে যত দ্রুত সম্ভব একটা সংবিধান বাংলাদেশের জন্য দরকার। আর একটা হচ্ছে কোলাবোরেটরস, তাদের যারা পাকিস্তান সামরিক বাহিনীর সহযোগী ছিলেন তাদের বিচারের জন্য। কিন্তু ওই কোলাবোরেটরস ওয়ার্ডার, সেটাতে আপনার বিচার করতে গিয়ে দেখা গেল যে ঠিকভাবে বিচার করা যাচ্ছে না। এবং তখন আপনার সংবিধানের প্রথম সংশোধনী করা হলো, এবং সেই সংশোধনীর অধীনে আপনার মানে নুরেমবার্গ স্ট্যাটিউট, নুরেমবার্গের যে সংবিধি অনুযায়ী বিচারটা হয়েছিল, সেটা দেখে ডক্টর কামাল হোসেনরা এই 1973 যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেটা করেন। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এখানে কিন্তু 71 সালে যারা আন্তর্জাতিক অপরাধ করেছেন তাদের বিচার চলছিল, সেই বিচারটা আপনি বন্ধ করলেন কেন? আপনি মানে 2000 মানুষকে হত্যা করা হয়েছে, সেটা তো একটা মানুষকে হত্যা করা হলেও সেটা সমর্থনযোগ্য না, সেটা বিচার করতে হবে। কিন্তু আপনি 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, সেইটা বিচার না করে মানে সেইটাকে বন্ধ করে দিয়ে আপনি 24-এর বিচারকে নিয়ে আসলেন, তাতে বিষয়টা মানে কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল না? অনেক ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি, রাজনীতি শেষ বলে কিছু নেই, আমরা নিশ্চয়ই অনেক কিছু দেখার অপেক্ষায় থাকবো, অপেক্ষায় থাকতে হবে, এটুকু আমরা বুঝতে পারছি। তবে যে অপেক্ষায় আমরা থাকি না কেন, তা যেন রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে।